হুম প্রথমে এলিয়াস নামের এক তরুণ টেক স্ট্র্যাটেজিস্টের কথা ভাবুন। সে ভেবেছিল সে এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাক্ষী হচ্ছে। নিজের দেশের সমুদ্র তীরবর্তী গ্যাস ক্ষেত্রগুলোর রক্ষার দাবিতে রাজপথে নামা মানুষের সাহসে সে এতটাই মুগ্ধ ছিল যে রাতের পর রাত জেগে সে আন্দোলনকারীদের জন্য এনক্রিপ্টেড অ্যাপ তৈরি করে দিচ্ছিল। হ্যাঁ, আর সোশ্যাল মিডিয়ার সরকার বিরোধী ক্ষোভের যে জোয়ার, সে দেখছিল তার কাছে সেটা মনে হয়েছিল একদম খাঁটি, সাধারণ গণমানুষের আর্তনাদ। ঠিক, কিন্তু এক রাতে যখন সে আন্দোলনের সবচেয়ে প্রভাবশালী অ্যাকাউন্টগুলোর ডেটা ট্র্যাক করতে শুরু করল, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে দেখল ওই রাগান্বিত তথাকথিত প্রতিবেশীরা আসলে পাশের কোনো কফি শপের আড্ডায় বসে নেই। একদমই না, তারা আসলে হাজার মাইল দূরের কোনো সার্ভার ফার্ম থেকে তৈরি করা অ্যালগোরিদম, যাদের অর্থায়ন করছে বেনামি কিছু আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি। আর ঠিক এখানেই শুরু হয় এক অদ্ভুত প্যারাডক্স। আমরা যেটাকে জনগণের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ বলে বিশ্বাস করি, পর্দার আড়ালে সেটা হয়তো অন্য কারো লেখা এক নিখুঁত স্ক্রিপ্ট। ইলিয়াস সেদিন যা দেখছিল তা আসলে ১৯৫৩ সালের একটি পুরনো ব্লুপ্রিন্টের আধুনিক সফটওয়্যার আপডেট মাত্র। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা ১৯৫৩ সালের ইরানের অভ্যুত্থানকে নিছক ইতিহাসের একটি অধ্যায় হিসেবে নয়, বরং আধুনিক ভূ-রাজনৈতিক হস্তক্ষেপের একটি প্রোটোটাইপ বা ব্লুপ্রিন্ট হিসেবে খতিয়ে দেখব। এখানে মিডিয়া ম্যানিপুলেশন, অর্থনৈতিক অবরোধ এবং আন্তর্জাতিক আইনের অস্ত্রায়নের মতো বিষয়গুলো কিভাবে কাজ করে সেটা আমরা বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করব। হ্যাঁ, আর ১৯৫৩ সালের ১৯ আগস্ট সকালে যখন তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষ ভাঙচুর আর বিশৃঙ্খলা করছিল, সাধারণ মানুষের কাছে সেটাকে মনে হয়েছিল নিজের দেশের নেতার বিরুদ্ধে এক স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ। তারা দেখছিল চারদিকে জ্বলছে সংবাদপত্র অফিস, রাজপথে টহল দিচ্ছে ট্যাঙ্ক। কিন্তু যদি সেই ভিড় ঠেলে ভার্জিনিয়ার কোনো অফিস বা লন্ডনের কোনো গোপন বেসমেন্টে উকি দেয়া যেত, তবে দেখা যেত $মিলিয়ন নগদ অর্থ আর অপারেশন এজাক্স নামের এক সুপরিকল্পিত নকশা, যা এই পুরো বিশৃঙ্খলাকে শান্ত মাথায় পরিচালনা করছিল। একদিকে মোহাম্মদ মুসাদ্দেকের মতো এক শান্ত নেতা, যিনি স্রেফ আইনের উপর ভরসা করে নিজের দেশের তেল জাতীয়করণ করতে চেয়েছিলেন, আর অন্যদিকে এক অদৃশ্য ভৌতিক দেয়াল, যা কোনো ট্যাঙ্ক বা যুদ্ধ ছাড়াই একটি গোটা দেশকে স্থবির করে দিতে পারে। এই স্ববিরোধী অবস্থান, যেখানে একটি দেশ তার মাটির নিচে থাকা সম্পদের মালিক হয়েও সেটিকে সচল রাখার সিস্টেমের সামনে অসহায়, এটাই আসলে আমাদের আধুনিক সাম্রাজ্যবাদের আসল চেহারা। এটা কিন্তু স্রেফ ইতিহাসের পাতা থেকে উঠে আসা কোনো গোয়েন্দা গল্প নয়। আজকের পৃথিবীর অদৃশ্য ক্ষমতার জাল কিভাবে বুনা হয়, এটি তারই এক ভয়ঙ্কর প্রোটোটাইপ। ট্যাঙ্ক বা যুদ্ধ ঘোষণা ছাড়াই কিভাবে বদলে দেওয়া যায় একটি দেশের ভাগ্য, যদি হাতে থাকে মিডিয়া, অর্থনীতি আর আন্তর্জাতিক আইনের অদৃশ্য চাবিকাঠি। একদম। এলিয়াসের দেখা এই আধুনিক ডিজিটাল বট ফার্ম এবং ১৯৫৩ সালের তেহরানের রাজপথের সেই দৃশ্যপট, এই দুটির মধ্যে একটি গভীর কাঠামোগত মিল রয়েছে। এটি কেবল একটি ঐতিহাসিক কাকতালীয় ঘটনা নয়। তাহলে সেই অপারেশন এজ্যাক্সের কথায় আসা যাক। ১৯৫৩ সালে সিআইএ কর্মকর্তা কার্মিট রুজভেল্ট যখন তেহরানে প্রবেশ করেন, তিনি কিন্তু কোনো সামরিক বাহিনী নিয়ে আসেননি। না, তিনি এসেছিলেন $1 মিলিয়ন নগদ অর্থভর্তি একটি স্যুটকেস নিয়ে। এই $1 মিলিয়ন বিষয়টি গভীরভাবে লক্ষ্য করার মতো। ১৯৫৩ সালের প্রেক্ষাপটে একটি উন্নয়নশীল দেশের অর্থনীতিতে এত বিপুল পরিমাণ নগদ তারণ্য প্রবেশ করানো একটি বিশাল ঘটনা। আর এই অর্থ কোনো উন্নয়নমূলক কাজের জন্য নয়, বরং রাস্তায় কৃত্রিম বিশৃঙ্খলা তৈরি করার জন্য ব্যবহৃত হয়েছিল। তেহরানের স্থানীয় জুরখানে বা ঐতিহ্যবাহী ব্যায়ামাগারের পেশিবহুল সদস্য এবং বিভিন্ন গ্যাংদের ভাড়া করা হয়। আর তাদের কাজই ছিল রাস্তায় চরম দাঙ্গা, ভাঙচুর এবং আতঙ্ক তৈরি করা। সাধারণ মানুষ যখন এই দৃশ্য দেখছিল, তাদের কাছে এটি একটি স্বতঃস্ফূর্ত গণবিক্ষোভ বলেই মনে হচ্ছিল। ঠিক যেমন ইলিয়াস সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ভুয়া অ্যাকাউন্টের ক্ষোভকে সত্যিকারের মানুষের ক্ষোভ বলে ভুল করেছিল। এই কৃত্রিম বিক্ষোভের সবচেয়ে ভয়াবহ অংশটি ছিল একটি ফলস ফ্ল্যাগ অপারেশন।
ভাড়া করা গ্যাংগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন কমিউনিস্ট বা বামপন্থীদের ছদ্মবেশ ধারণ করে। হ্যাঁ, আর এই ছদ্মবেশে তারা তেহরানের বিভিন্ন মসজিদে হামলা চালায় এবং ধর্মীয় নেতাদের উপর আক্রমণ করে। একটি গভীরভাবে ধর্মীয় সমাজে এর প্রভাব ছিল ধ্বংসাত্মক। উদ্দেশ্য ছিল দেশের ধর্মীয় নেতা এবং ব্যবসায়ীদের মনে এই আতঙ্ক তৈরি করা যে প্রধানমন্ত্রী মোসাদ্দেক ক্ষমতায় থাকলে দেশের সহিংস নাস্তিক্যবাদ কায়েম হবে। আর এই কৌশলটি অত্যন্ত কার্যকর ছিল, কারণ মোসাদ্দেকের ক্ষমতার অন্যতম বড় ভিত্তি ছিল এই ধর্মীয় এবং রক্ষণশীল জনগোষ্ঠীর সমর্থন। যখন মসজিদে হামলার ঘটনাগুলো ঘটতে শুরু করে তখন এই জনসমর্থন দ্রুত মোসাদ্দেকের দিক থেকে সরে যেতে থাকে। রাজপথে যখন এই কৃত্রিম দাঙ্গা চলছিল, ঠিক সেই সময়ে সমান্তরালভাবে মিডিয়া বা সংবাদ মাধ্যমের জগতেও ম্যানিপুলেশন চলছিল। স্থানীয় সংবাদপত্রের সম্পাদকদের বিপুল পরিমাণ অর্থ ঘোষ দিয়ে মোসাদ্দেকের বিরুদ্ধে দুর্নীতির ভুয়া খবর ছাপানো হচ্ছিল। আর আন্তর্জাতিক পর্যায়ে এই মিডিয়া ম্যানিপুলেশনের রূপটি ছিল আরও সুপরিকল্পিত। পশ্চিমা মিডিয়াগুলো, বিশেষ করে নিউ ইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকাগুলো সচেতনভাবে মোসাদ্দেককে একজন উন্মাদ বা ম্যাডম্যান হিসেবে তুলে ধরে। এই ম্যাডম্যান ফ্রেম এর একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল। মোসাদ্দেক ছিলেন একজন বয়স্ক, অত্যন্ত শিক্ষিত এবং বিচক্ষণ আইনজীবী, কিন্তু বয়সের ভারে এবং অসুস্থতার কারণে তিনি প্রায়শই বিছানায় শুয়ে পাজামা পরে রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতেন। ইরানি সংস্কৃতিতে এটি ছিল দেশের প্রতি একজন বৃদ্ধ নেতার চরম আত্মত্যাগের প্রতীক, কিন্তু পশ্চিমা মিডিয়া তার এই অবস্থাকে সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করে। বিছানায় শুয়ে রাষ্ট্রীয় কাজ করাকে তারা মানসিক অস্থিরতা এবং হিস্টিরিয়া হিসেবে প্রচার করে। তাকে একজন আবেগপ্রবণ এবং অযৌক্তিক নেতা হিসেবে তুলে ধরা হয়, যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বার্তা পৌঁছায় যে মোসাদ্দেকের অপসারণ একটি যৌক্তিক পদক্ষেপ। এই পুরো অপারেশনের জন্য আন্তর্জাতিক পর্যায়ে একটি শক্ত অজুহাতের প্রয়োজন ছিল। স্নায়ুযুদ্ধের সেই সময় সবচেয়ে কার্যকর অজুহাতটি ছিল রেড স্কেয়ার বা কমিউনিজম আতঙ্ক। অথচ মোসাদ্দেক আদৌ কমিউনিস্ট ছিলেন না। তিনি সোভিয়েত ইউনিয়নকে ঠিক ততটাই অপছন্দ করতেন যতটা তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদকে করতেন। তার লক্ষ্য ছিল একটি স্বাধীন ইরান, যার নিজস্ব সম্পদের উপর তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ থাকবে। কিন্তু পশ্চিমা শক্তিগুলো কমিউনিজম ঠেকানোর একটি ভুয়া আখ্যান তৈরি করে ভয় দেখিয়ে আন্তর্জাতিক জনমতকে এই হস্তক্ষেপের পক্ষে নিয়ে আসে। আর এই পুরো আয়োজনের আসল উদ্দেশ্য ছিল ইরানের তেলের উপর পশ্চিমা নিয়ন্ত্রণের ধারাবাহিকতা বজায় রাখা। এর কেন্দ্রবিন্দুতে ছিল আবাদান রিফাইনারি। ১৯৫০-এর দশকে আবাদান রিফাইনারি ছিল বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্যের অর্থনীতিকে আক্ষরিক অর্থেই বাঁচিয়ে রেখেছিল এই রিফাইনারি থেকে প্রাপ্ত আয়। ব্রিটিশ সরকার এখান থেকে যে পরিমাণ কর আদায় করত তা ইরান সরকারের পাওয়ার নিজস্ব সম্পদের রয়্যালটির চেয়েও বহুগুণ বেশি ছিল। মোসাদ্দেক যখন দেশের মানুষের এই বঞ্চনা দূর করার জন্য আইনগতভাবে এই রিফাইনারি জাতীয়করণ করেন, তখন ব্রিটিশদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত কৌশলগত। তারা সরাসরি যুদ্ধজাহাজ বা সৈন্যবাহিনী পাঠায়নি। তারা পাঠিয়েছিল আইনজীবী এবং ইন্স্যুরেন্স এজেন্টদের। এখানেই শুরু হয় আমাদের ব্লুপ্রিন্টের দ্বিতীয় স্তম্ভ, অর্থনৈতিক অবরোধ বা ঘোস্ট ওয়াল এর নির্মাণ। এটি এমন এক অদৃশ্য দেয়াল যা একটি গোটা দেশের অর্থনীতিকে স্থবির করে দিতে পারে। বৈশ্বিক অর্থনীতিতে এই অদৃশ্য দেওয়ালের প্রধান হাতিয়ার ছিল মেরিটাইম ইন্স্যুরেন্স বা সামুদ্রিক বীমা। লয়েডস অফ লন্ডন এর মতো প্রভাবশালী ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রাতারাতি ইরানি তেল বহনকারী যে কোনো জাহাজের P&I ইন্স্যুরেন্স বাতিল করার ঘোষণা দেয়। বৈশ্বিক শিপিং ইন্ডাস্ট্রিতে এই ইন্স্যুরেন্স অপরিহার্য। এই বীমা ছাড়া কোনো জাহাজ পৃথিবীর কোনো বন্দরে ভিড়তে পারে না, কারণ তেল ছিটকে পড়ার মতো কোনো দুর্ঘটনা ঘটলে পরিবেশগত ক্ষতিপূরণের বিশাল ঝুঁকি বন্দর কর্তৃপক্ষ নিতে চায় না। এর অর্থ দাঁড়ালো ইরানি তেলবাহী জাহাজগুলোর সমুদ্র চলাচলের অধিকার কার্যত বাতিল হয়ে যাওয়া। জাহাজগুলো সমুদ্রে অচল হয়ে পড়ল। এই অবরোধ ভাঙার জন্য ১৯৫২ সালে রোজমেরি নামের একটি ইতালিয়ান ট্যাঙ্কার ইরানি তেল নিয়ে যাত্রা করে, কিন্তু বৈধ আন্তর্জাতিক ইন্স্যুরেন্স না থাকার অজুহাতে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স জাহাজটিকে ইয়েমেনের অ্যাডেন বন্দরে আটকে দেয়। জাহাজটির সম্পূর্ণ তেল বাজেয়াপ্ত করা হয়।
এই ঘটনাটি পুরো বিশ্বের শিপিং কোম্পানিগুলোর কাছে একটি ভীতিকর বার্তা দেয় যে ইরানি তেল বহন করলে তাদের জাহাজ বাজেয়াপ্ত হবে। এর ফলে ইরানের তেল রপ্তানি সম্পূর্ণ ধসে পড়ে। ১৯৫০ সালে ইরান প্রতিদিন ৬,৬০,০০০ ব্যারেল তেল রপ্তানি করত, যা ১৯৫২ সাল নাগাদ প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। কোনো দৃশ্যমান সামরিক আক্রমণ ছাড়াই একটি দেশের আয়ের প্রধান উৎস সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এখান থেকে বোঝা যায় সার্বভৌমত্ব কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়, এটি সম্পূর্ণভাবে কাঠামোগত সক্ষমতার উপর নির্ভরশীল। ঠিক, মাটির নিচে বিলিয়ন ব্যারেল তেল থাকা বা আইন পাশ করাটাই যথেষ্ট নয়। যদি বৈশ্বিক শিপিং লেন বা আন্তর্জাতিক ইন্স্যুরেন্স কোম্পানির ওপর নিয়ন্ত্রণ না থাকে, তবে সার্বভৌমত্ব একটি অলীক কল্পনায় পরিণত হয়। ইরানি জাহাজে কাজ করা মালিক নামের একজন নাবিকের বর্ণনায় এটি দারুণভাবে ফুটে উঠেছে। তিনি বলেছিলেন, যখন তাদের জাহাজটি বিমা জটিলতায় বন্দরে আটকে পড়ে এবং ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়, তখন সেই নীরবতা ছিল আসলে একটি দেশের অর্থনীতি মুছে যাওয়ার শব্দ। সেখানে কোনো গুলি ছোড়া হয়নি, কিন্তু জাহাজের ওই অচল অবস্থান প্রমাণ করে যে সমুদ্রে স্বাধীনতা বলতে আসলে কিছুই নেই। আজকের দিনেও আমরা ঠিক একই ব্লুপ্রিন্টের ব্যবহার দেখতে পাই। বর্তমানে সুইফট কোড ব্লক করা বা সেকেন্ডারি স্যাংশন আরোপ করার মাধ্যমে একটি দেশকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর আসে এই ব্লুপ্রিন্টের তৃতীয় এবং চূড়ান্ত অস্ত্র, আন্তর্জাতিক আইনের অস্ত্রায়ন। মোসাদ্দেক গভীরভাবে বিশ্বাস করতেন যে আন্তর্জাতিক আইন তাকে রক্ষা করবে। ১৯৫১ সালে ব্রিটিশ সরকার যখন আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজেতে ইরানের বিরুদ্ধে মামলা দায়ের করে, অসুস্থ মোসাদ্দেক নিজে দি হেগ এগিয়ে আইনি লড়াইয়ে অংশ নেন। মোসাদ্দেক যুক্তি দেখান যে ১৯৩৩ সালের চুক্তিটি দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যকার চুক্তি নয়। এটি ছিল ইরান সরকার এবং একটি বেসরকারি কোম্পানি, অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানির মধ্যে। আন্তর্জাতিক বিচার আদালতের কেবল রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তি করার এখতিয়ার রয়েছে। আদালত তার এই অকাট্য আইনি যুক্তি মেনে নিতে বাধ্য হয় এবং ১৯৫২ সালে ইরান আইনিভাবে বিজয় লাভ করে। এটি ছিল বিশাল এক আন্তর্জাতিক স্বীকৃতি। কিন্তু এই আইনি বিজয়ই শেষ পর্যন্ত মোসাদ্দেকের পতনকে অবধারিত করে তোলে। পশ্চিমা শক্তিগুলো যখন বুঝতে পারে যে আইনি পথে তারা ইরানকে পরাজিত করতে পারবে না, তখন তারা আইনের বাইরের ব্যবস্থা গ্রহণ করে। সরাসরি অপারেশন এজাক্সের মতো গুপ্ত অভ্যুত্থানের পথ বেছে নেয়। অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার পর ১৯৫৪ সালে একটি নতুন কনসোর্টিয়াম তৈরি করা হয়। কাগজে কলমে দেখানো হয় যে তেলের মালিকানা ইরানের হাতেই রয়েছে, কিন্তু চুক্তির সূক্ষ্ম শর্তগুলোর মাধ্যমে তেল উত্তোলন, পরিশোধন এবং বিক্রির সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় পশ্চিমা কোম্পানিগুলোর হাতে। আন্তর্জাতিক আইনকে ন্যায় বিচারের পরিবর্তে আধিপত্য রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এই কাঠামোগত আধিপত্য পরবর্তী দশকগুলোতেও দেখা যায়। ১৯৮০ দশকে ইরান ইরাক যুদ্ধের সময় অপারেশন প্রেইং ম্যান্টিসের সময় মার্কিন নৌবাহিনী উপসাগরীয় অঞ্চলে ইরানের তেল খনি ধ্বংস করে দেয়। যুক্তি ছিল তারা বাণিজ্যিক স্বাধীনতা রক্ষা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনি ব্যাখ্যাটি ছিল অদ্ভুত। তারা দাবি করে যে সমুদ্রের তলদেশ থেকে তেল উত্তোলন করাটা কাঠামোগতভাবে বাণিজ্য হিসেবে গণ্য হবে না যতক্ষণ না সেই তেল জাহাজে তোলা হচ্ছে। অর্থাৎ বাণিজ্যের সুরক্ষা নিশ্চিত করার যুক্তিতে বাণিজ্যের মূল উৎসকেই সামরিক পন্থায় ধ্বংস করে দেওয়া হয়। আন্তর্জাতিক আইনের সংজ্ঞাগুলো স্থির কিছু নয়। শক্তিশালী রাষ্ট্রগুলো তাদের সুবিধামতো এগুলোকে পরিবর্তন করে। বর্তমানে পারমাণবিক ইস্যুর ক্ষেত্রেও আমরা একই আইনি ব্লুপ্রিন্ট দেখতে পাই। এনপিটি চুক্তির অধীনে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থাকলেও আন্তর্জাতিক শক্তিগুলো ভবিষ্যতে অস্ত্র বানাতে পারে এই আশঙ্কায় সেই অধিকার স্থগিত করে রাখে। এই প্রলিফারেশন স্ক্যার মূলত ১৯৫৩ সালে সেই রেড স্ক্যার বা কমিউনিজম আতঙ্কেরই আধুনিক সংস্করণ। উদ্দেশ্য এবং অজুহাত সময়ের সাথে পরিবর্তিত হয়েছে, কিন্তু নিয়ম নীতিগুলোকে নিজেদের মতো করে ব্যাখ্যা করার কৌশলটি অপরিবর্তিত রয়ে গেছে। ১৯৫৩ সালের এই অভ্যুত্থান একটি নতুন বিশ্বব্যবস্থার সফল প্রোটোটাইপ ছিল। পরাশক্তিগুলো সেদিন বুঝতে পেরেছিল যে সৈন্যবাহিনী দিয়ে দেশ দখল করা বা বিদ্রোহ দমন করা অত্যন্ত ব্যয়বহুল এবং ঝামেলার। এর চেয়ে অনেক সহজ হল সেই দেশের অর্থনীতির মূল অবকাঠামোগুলোকে নিজেদের কবজায় নেওয়া। বৈশ্বিক ইন্স্যুরেন্স মার্কেট, সুইফট ব্যাংকিং সিস্টেম, আধুনিক সার্ভার ফার্ম এবং আন্তর্জাতিক আইনের সংজ্ঞাগুলো নিয়ন্ত্রণে থাকলে একজন সৈন্য না পাঠিয়েও স্বাধীন দেশের ভাগ্য নির্ধারণ করা সম্ভব।
আমরা মানচিত্রে যে টানা সীমানা বা রঙিন পতাকাগুলো দেখি সেগুলো আসলে একটি বিভ্রম মাত্র। বাস্তব পৃথিবীর আসল মানচিত্র আঁকা আছে সমুদ্রের তলদেশের ফাইবার অপটিক ক্যাবল, শিপিং লেন আর অদৃশ্য ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কের উপর। এই কাঠামোগত নেটওয়ার্কের চাবিকাঠি যাদের হাতে, তারাই নির্ধারণ করে কার স্বাধীনতা কতটুকু টিকবে। বর্তমান বিশ্বে জাতীয় স্বাধীনতা বা সার্বভৌমত্ব কোনো স্বতঃসিদ্ধ অধিকার নয়, এটি অদৃশ্য স্থপতিদের অনুমোদিত একটি শর্তসাপেক্ষ সুবিধা মাত্র। আজকের দিনে বৈশ্বিক ইন্টারনেট ট্রাফিকের ৯৫% যে সাবমারিন ক্যাবল দিয়ে পরিবাহিত হয়, তার মালিকানাও হাতে গণা কয়েকটি পশ্চিমা টেক জায়ান্টের হাতে কুক্ষিগত। ১৯৫৩ সালে যে তেলের পাইপলাইন এবং শিপিং লেনের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছিল, আজ ঠিক সেই জায়গায় নিয়েছে সমুদ্রতলের ডেটা ক্যাবল আর ক্লাউড সার্ভার। মানচিত্রের সীমারেখা এবং জাতীয় পতাকাগুলো কেবলই দৃশ্যমান আবরণ হলেও আধুনিক পৃথিবীর অমোঘ ক্ষমতা আসলে নীরবে বাস করে এই অদৃশ্য ক্যাবল আর নিয়ন্ত্রিত আইনি ব্যাখ্যার ভেতরেই।